আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর বৃষ্টি ও হত্যার শিকার বলে নিশ্চিত করল পুলিশ। ফ্লোরিডায় রুমমেট হিশাম আবু গারবেহ গ্রেপ্তার। মেধানির্ভর ও সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, জানালেন প্রধানমন্ত্রী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে পরিবার শুভানুধ্যায়ী বিশিষ্টজনদের শুভেচ্ছা। শ্রদ্ধা ভালোবাসার মিশেলে মিলন মেলা। এবং হাত বদলের দীর্ঘ প্রক্রিয়ায় কৃষকের লাভের গুড় খাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। প্রান্তিক কৃষক ঠকলেও পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার হয়। 10 দিন ধরে নিখোঁজ ছিলেন তারা। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গারবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মীর আমিরুল আলমের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিরত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে তার ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর রক্তের মাঝে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার সঙ্গে তার মিল পাওয়া গেছে। বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এর আগে নিখোঁজের 10 দিন পর যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবু গারবেহকে গ্রেপ্তার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। তাকে জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে লিমনের মরদেহের। গত 16 এপ্রিল লিমন ও বৃষ্টি দুজনেই নিখোঁজ হন। লিমন ও বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক বন্ধু 17 এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে নিখোঁজের ঘটনায় ডায়েরি করা হলে তদন্ত নামে পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, গত 16 এপ্রিল দুজনকে শেষবার বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন স্থানে দেখা যায়। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এছাড়াও যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবরে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষা আর উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে চরম দুঃসংবাদ পেলেন যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। 25 এপ্রিল শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই হৃদয় বিদারক তথ্য জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতির খবরে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত বৃষ্টির ভাই জানান, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। এর আগে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 এপ্রিল স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়।
এই ঘটনায় জড়িত সন্দেহে হিশাম আবু ঘরবে নামে নিহত জামিল আহমেদের রুমমেটকে আটক করে পুলিশ। নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। হারুনুর রশিদ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধানির্ভর ও সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, বিএনপি সরকার এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। জনগণের স্বার্থ নিশ্চিত করার কথা বলে প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের সেবক ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ উন্নয়নে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিয়াম ফাউন্ডেশন। রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনায় দক্ষ মানব শক্তি তৈরিতে সরকারের পরিকল্পনা আর লক্ষ্যের কথা জানান প্রধানমন্ত্রী। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি রক্ষার কথা বলে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের উন্নয়নের সুফল পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে একটি শক্তিশালী জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের ফাঁকে স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা। মানবিক সেই মুহূর্তের খবর জানাচ্ছেন রাহুল রায়। রাজধানীতে বিয়ামের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিকতা চলছিল বেশ গম্ভীর পরিবেশে। হঠাৎই যেন বদলে যায় দৃশ্যপট। উদ্বোধন শেষে হঠাৎ করেই বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা বলয় পেরিয়ে যখন তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করেন তখন বিস্ময়ে হতবাক শিশুরা। কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় আনন্দে। শিশুদের খাতা হাতে নিয়ে দেখছেন, আঁকা ছবিতে মুগ্ধ হচ্ছেন, তাদের আবদার মিটিয়ে অটোগ্রাফ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমন দৃশ্য স্পর্শ করে শিশু হৃদয়। আবার কখনো মজার মজার প্রশ্ন আর গল্প করছেন। এ যেন এক অন্যরকম প্রধানমন্ত্রী। ক্ষমতার বাইরে এক মানবিকতার গল্প, যাই কোমলমতি শিশুরা হৃদয়ে ধারণ করবে সারা জীবন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে। কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে
ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও লাভের গুড় খাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মাঠ পর্যায়ে 20 টাকায় সবজি শহরের বাজারের ভোক্তার কাছে পৌঁছাতে দাম হয়ে যায় 80 থেকে 100 টাকা। হাত বদলের এই দীর্ঘ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঠকছেন প্রান্তিক কৃষক এবং পকেট কাটা যাচ্ছে সাধারণ ভোক্তার। বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান হাট ঘুরে কৃষিপণ্য বাজারজাতকরণের এই দুর্বলতা নিয়ে শাইখ সিরাজের প্রতিবেদন। ঢাকা রংপুর মহাসড়ক ঘেঁষা 300 বছরের পুরনো মহাস্থান হাটে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার বেশি সবজির বেচা কেনা হয়। কত করে কিনতেছেন? লাউ কিনা হচ্ছে আপনি 720, 800, 850। আমি এখানে ব্যবসা করি দীর্ঘ 15-16 বছর হচ্ছে। আপনি কি পরিমাণ টাকা প্রতিদিন খাটান? আমি 50,000, 60,000, 1 লাখ গাড়ি প্রতিদিন গাড়ি করি। মহাবালা গ্রামের কৃষক সাইদুল ইসলাম তার উৎপাদিত মিষ্টি কুমড়া নিয়ে এসছেন বিক্রির জন্য। ফসল উৎপাদনের খরচ ও ঝুঁকি কৃষকের উপর, অথচ দামের সিদ্ধান্ত নেয় ফড়িয়া। আপনি কত চাচ্ছেন? উনি হচ্ছে কৃষক, 1200। সে তার খরচ, তার এটার মধ্যে সর্ব ধরনের খরচ বিনা সেই হিসাব করছে 1200 টাকা বেচলে তার পুষবে। আপনি 800 কইতেছেন, উনি 700 কইতেছে, তো ও তো আপনার কাছে জিম্মি হয়ে গেল। এখানে এই ভ্যানটা কৃষক তার মাল নিয়ে আসতে আসতেই পাইকাররা মানে মৌমাছির মতো গিয়ে তাকে ধরবে। আপনারা সব পাইকার? আচ্ছা, আপনি কত করে চান? আমি 2000 চাইছি, তারা তো মানে বস্তা নিয়ে পারাপারি। এগুলো তো আপনার মাল, আর দাম ঠিক করে সে। ঋণ পরিশোধের তাগিদ, পর্যাপ্ত হিমাগার না থাকা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ফসল ওঠার পর বাধ্য হয়ে কৃষকের কম দামেই ফসল বিক্রি করতে হয়। বিক্রি করাই লাগে, এখন ধরেন 2 টাকা কম হলেও বেচা লাগে। কাঁচা জাতীয় সবজি তো তেল পাওয়া যায় না, সার পাওয়া যাচ্ছে না, দোকানে গেলে 10 টাকার জিনিস 14 টাকা দাম। যত জ্বালা তো কৃষিরই। এই সংকট দীর্ঘদিনের, কিন্তু নিরসনের পদক্ষেপ নিচ্ছে না কেউই। এখানে পাইকার নির্ধারণ করেন কৃষকের উৎপাদিত ফসলের মূল্য। শ্রম বিনিয়োগ শতভাগ করেও কখনো কখনো কৃষক যেতেন, অধিকাংশ সময় ঠকে। মূল অর্থ চলে যায় মধ্যস্বত্বভোগীর হাতে, লাভের অংশ। কৃষক চান তার ফসলের ন্যায্য মূল্য এবং একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা। বগুড়ার মহাস্থান বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। একটি গর্বের মুহূর্ত যেখানে ভালোবাসা মিশে থাকে শ্রদ্ধায়, আর একটি পরিবারের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো জাতির অনুভবে। সবুজের আবরণে আলোকিত এক মুখ, প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির এই সম্মান ঘিরে পরিবার, শুভানুধ্যায়ী আর বিশিষ্টজনদের মিলন যেন হয়ে ওঠে এক আবেগঘন উদযাপন। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি এক জীবনের অর্জনকে হৃদয়ে ছুঁয়ে দেখার আয়োজন। আলিমাল রাজের রিপোর্ট। প্রকৃতির রঙে রঙিন এই গল্পটা মূলত একজন মানুষের, কিন্তু তার ছায়া পড়ে বহু মানুষের জীবনে। হাতে দূরবীন, চোখে স্বপ্ন, মুকিত মজুমদার বাবু যেন সারা জীবন খুঁজে ফিরেছেন প্রকৃতির ভাষা, যেখানে ভালোবাসা মিশে যায় প্রকৃতির সঙ্গে আর শ্রদ্ধা রূপ নেয় ইতিহাসে। এই মানুষটি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি এক চলমান সবুজ আন্দোলন, যিনি শিখিয়েছেন প্রকৃতি ভালোবাসা মানেই দেশকে ভালোবাসা। রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবর্ধনা পায় ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিকতার চেয়ে বড় ছিল অনুভূতি। পরিবার, শুভানুধ্যায়ী, বিশিষ্টজন সবার চোখে একই গর্ব, একই ভালোবাসা। সংবর্ধনা হয়ে ওঠে ভালোবাসা আর শ্রদ্ধার এক মিলনমেলা। সে সময় প্রকৃতি বন্ধুকে ঘিরে অসংখ্য স্মৃতিচারণ করেন অতিথিরা। প্রকৃতিবন্ধুর নাতি কায়সান ও নাতনি কায়নাজও সংবর্ধনার আয়োজনকে নিয়ে যায় ভিন্ন এক আঙ্গিকে। তাদের প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাস অনুষ্ঠানে যোগ করে নতুন প্রাণ। এই গর্বের মুহূর্তে পাশে ছিলেন তার কন্যা সোনালী ও পুত্র আকাশ। তাদের চোখে মুখে ছিল বাবার প্রতি অফুরন্ত ভালোবাসা আর গর্বের দীপ্তি। সোনালী ও আকাশের উপস্থিতি সংবর্ধনাকে এনে দেয় আরও এক আবেগঘন মাত্রা। এদিকে স্বাধীনতা পদক পাওয়ায় দেশের বাইরে থেকে ভিডিও বার্তার শুভেচ্ছা জানিয়েছেন গুণীজনরা। তারা মুকিত মজুমদার বাবুর অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।
এই অর্জন কেবল একজন মানুষের নয়, এটি একটি পরিবার, সমাজের আর দেশের আশার প্রতিচ্ছবি। পরিবেশ রক্ষার এই স্বীকৃতি যেন আগামী প্রজন্মের কাছে রেখে যায় এক সবুজ পৃথিবী বিনির্মাণের দৃঢ় অঙ্গীকার। প্রকৃতিপুত্রের সেই গল্পকেই নতুন করে বলে দেয়, যেখানে শেষ নেই, আছে শুধু আগামীর সবুজ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অদম্য স্বপ্ন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিএনপির বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার যে অভিযোগ জামায়াতে ইসলামের আমির করেছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে পহেলা মের কর্মসূচি ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দল আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বিএনপির মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তাদের রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করে যাবে বিএনপি। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে শফিকুর রহমান বলেন, গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে এবং বাইরে লড়াই করবে বিরোধীরা। থানায় ঢুকে ডাকসুর ছাত্র প্রতিনিধিদের উপর হামলা ফ্যাসিবাদের প্রকাশ বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার বাস ভাড়া বাড়ালেও এখন পর্যন্ত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলে জানিয়েছে বেশিরভাগ পরিবহন কর্তৃপক্ষ। সরকারি চার্ট হাতে না পাওয়ায় মালিক সমিতি সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তারা। আবার কোনো কোনো রুটে সামান্য বেড়েছে বাস ভাড়া। মিথিলা নাজনীনের রিপোর্ট। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ায় তার প্রভাব পড়েছে অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে সরকার বাড়িয়েছে 11 পয়সা। বাস ভাড়াটা যাতে সহনীয় মাত্রায় থাকে, যেহেতু একটা গন্ডগোল সারা ওয়ার্ল্ডে একটা যুদ্ধ চলছে। এবার গেছেন 950 টাকা নিয়েছে, আমরা চিটং নামবো। এটাই সাধারণ মানুষের জন্য চাপ, শুধু ছাত্রদের জন্য না। আসলে এত বেশি বাড়ে নাই, 20-50 টাকা এদিক ওদিক আর কি। বৈশ্বিক বাজারের মধ্যে আপনার তেলের বাজারটা একটু বৃদ্ধি হওয়াতে 50 টাকাটা এটা অতিরিক্ত নিচ্ছে আমার মনে হয় না। না, আমাদের কোম্পানি থেকে কোনো ভাড়া নাই। আগেও 950 টাকা ছিল, এখন 950 টাকা। নোয়াখালী থেকে ঢাকা এখন সার্ভিস দিচ্ছে, আর আমাদের ভাড়া আগে যা ছিল এখনো তা আমাদের ভাড়া বাড়ানো হয় নাই। উত্তরবঙ্গের বাস ভাড়া এখনো বাড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের হাতে এখন সরকারি লিভের চার্ট আসেনি আমাদের হাতে। আমরা আগের যে চার্টটা আছে এই চার্টে আমরা টিকিট বিক্রি করতেছি। আপনার পরিবহন কোনটা, কোন কোন রুটে যায়? আমাদের ট্রাভেল ইসা ট্রাভেলস, উত্তরবঙ্গের সব রুটে আমাদের গাড়ি চলে। আপনার আগের ভাড়াই আছে, এখনো বাড়ায় নাই। আপনার মালিক সমিতি থেকে এখনো বাড়ায় নাই। এটা মহাখালী টু ময়মনসিংহ। গাইবান্ধা যাচ্ছি 650 টাকা, 650 টাকা। নিল নাকি? 750 নিল টাকা, বেশি নিল না তো। এর বাইরে আগের মতোই দর কষাকষিতে চলছে দূরপাল্লার অনেক পরিবহন। ভাড়া ওনাদের নাকি 500 টাকা, আর চার্টে নাকি লেখা আছে যে 586 টাকা। তো আমি ওনাদেরকে বললাম, তাহলে আমাকে চার্ট দেখান। তো ওনারা বললো, চার্ট দেখাবো, আপনি 400 টাকায় ভাড়া রেডি হলাম। এখন আমি 400 টাকায় যাচ্ছি। আমি পরিস্থিতি বিবেচনায় সামান্য ভাড়া বৃদ্ধিকে জনগণ অনেকটা স্বাভাবিকভাবে নিলেও কর্তৃপক্ষের তদারকির আহ্বান তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসরায়েল বলছে, ইরানি সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে দেশটির বাহিনী। ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।
পাকিস্তানে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন তেহরান সরাসরি আলোচনায় বসতে আগ্রহী। আলোচনায় অংশ নিতে মার্কিন কর্মকর্তা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেছেন ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। মধ্যস্থতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তেহরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য ওয়াশিংটনের থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তার দেশের সামরিক বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ইরানের বন্দরে যাওয়ার পথে ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন তেহরানের সামনে এখনও ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার সুযোগ রয়েছে। And as the president said, we have all the time in the world. Iran has a historic chance to make a serious deal, and the ball is in their court. Either way, the War Department stands ready for what comes next, locked and loaded. এদিকে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও অব্যবহৃত রয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ায় বেড়েছে শুটকি উৎপাদন। সারা দেশে সরবরাহের মাধ্যমে বদলে যাচ্ছে অনেক মানুষের জীবন জীবিকা। তবে বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের সহায়তা চান মৎস্যজীবীরা। এবারে প্রকৃতি সংবাদ। নদী আর খালের জাল বুনলেই গড়ে উঠেছিল দক্ষিণাঞ্চলের জীবন জীবিকা, কিন্তু সময়ের সাথে সেই চেনা দৃশ্য এখন হারিয়ে যেতে বসেছে। অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ, মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ, দ্রুত পলি জমা এবং খাল দখল সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে উপকূলীয় জেলা বরগুনার প্রাকৃতিক জলপথ। একের পর এক খাল অস্তিত্বহীন হয়ে পড়ায় বিপাকে কৃষি, মৎস্য আর জনজীবন। দর্শক, সবশেষে ফ্রেশ ৮টা ৪৫ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর বৃষ্টি ও হত্যার শিকার বলে নিশ্চিত করল পুলিশ। ফ্লোরিডায় রুমমেট হিশাম আবু গরবেহ গ্রেপ্তার। মেধানির্ভর ও সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, জানালেন প্রধানমন্ত্রী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে পরিবার শুভানুধ্যায়ী, বিশিষ্টজনদের শুভেচ্ছা। শ্রদ্ধা ভালোবাসার মিশেলে মিলন মেলা। এবং হাত বদলের দীর্ঘ প্রক্রিয়ায় কৃষকের লাভের গুড় খাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। প্রান্তিক কৃষক ঠকলেও পকেট কাটা যাচ্ছে ভোক্তার। দর্শক, এখনকার সংবাদ আয়োজনে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।